তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের প্রথম নিউজ হচ্ছে যে এমনটা শোনা যাচ্ছে যে সিএম পাঙ্কের সাথে ড্রু ম্যাকিন্টায়ারের আরও একটা ম্যাচ হবে, আর যেটা হবে ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্টটা, সেটা হবে একটা হেল ইন এ সেল ম্যাচ। তো আপাতত এই ম্যাচটা প্ল্যান করা হচ্ছে। আর আমরা প্রথমবার হেল ইন এ সেল এই স্টিপুলেশনটা ব্যাড ব্লাড প্রিমিয়াম লাইভ ইভেন্টে দেখেছিলাম ডাব্লিউডাব্লিউতে বহু বছর আগে। তারপরে হেল ইন এ সেলের জন্য একটা সেপারেট আলাদা প্রিমিয়াম লাইভ ইভেন্ট ডাব্লিউডাব্লিউ করে দেয় হেল ইন এ সেল নামে। কিন্তু এই ব্যাড ব্লাডেই আমরা প্রথমবার হেল ইন এ সেল স্টিলকে যা স্টিপুলেশন দেখতে পেয়েছিলাম। তো মনে হচ্ছে এখন আমরা আবার ড্রু ম্যাকিন্টায়ার আর সিএম পাঙ্কের মধ্যে এরকম একটা হেল ইন এ সেল ম্যাচ দেখতে পাবো। তো সিএম পাঙ্ক এমনি সাধারণ ম্যাচ লড়তে পারছে না, হেল ইন এ সেল ম্যাচে কী লড়বে তা তো সিএম পাঙ্কই জানে আর ডাব্লিউডাব্লিউ জানে। তো দেখা যাক এই ম্যাচটা আমরা দেখতে পাই কি না। আমার মনে হয় দেখতে পাবো, এটার চান্স অনেক বেশি লাগছে। আর এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ব্যাসিন বার্লিনের র্যান্ডি অর্টনের সাথে গান্থারের যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে, তার অফিসিয়ালি গ্রাফিক্সও বেরিয়ে গেছে। তো এইটার ব্যাপারে আমি বলবো যে এটাতে র্যান্ডি অর্টনের জন্যই খারাপ। প্রথমে যখন র্যান্ডি অর্টনের থিম সংটা প্লে হয় আমি একটু শক হয়েছিলাম আর খুশি হয়েছিলাম, কিন্তু তার ঠিক 1 মিনিট পরেই আমি বুঝতে পারলাম যে এটা খুবই খারাপ জিনিস বলবো। কারণ হচ্ছে যে দেখো, র্যান্ডি অর্টন তো ব্যাসিন বার্লিনে কোনোভাবেই গান্থারকে হারাতে পারবে না, আর ডাব্লিউডাব্লিউ গান্থারকে এখন হারিয়ে র্যান্ডি অর্টনকে নতুন চ্যাম্পিয়ন বানাবেও না। আর তার উপরে এক তো গান্থারের ওপর ম্যাচ, আর তারপর র্যান্ডি অর্টন আবার হারতে চলেছে, এটা প্রায় তোমরা 99.9% শিওরই থাকো। তো র্যান্ডি অর্টনের জায়গায় অন্য কাউকে চুজ করতে পারতো, ইলিয়া ড্র্যাগনবের মতো এত ভালো একটা অপশান রয়েছে ডাব্লিউডাব্লিউর কাছে, কিন্তু সেই বলির পাঁঠা র্যান্ডি অর্টনকেই বানাতে হলো, এইটাই ভেবে খারাপ লাগছে। তো বলা যায় না, টাইটেল চেঞ্জ হতেও পারে, খুব কম চান্স রয়েছে, আমার মনে হয় না হবে। আর গান্থার এত সহজে তো হারবে না। তো শেষমেশ ক্ষতিটা র্যান্ডি অর্টনেরই হবে, যেটা দেখতে আমাদের খুবই খারাপ লাগবে। আর পরের সপ্তাহে রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ র্যান্ডি অর্টন ভার্সেস লুডরি কাইজারের ম্যাচও অফিসিয়াল করে দিয়েছে, কারণ গান্থারের সাথে লড়ার আগে তার চেলার সাথে লড়া বেশি প্রয়োজনীয়। তা এবার তোমাদেরকে বলি যে র্যান্ডি অর্টনকে স্ম্যাকডাউন থেকে সরিয়ে রতে কেন আনা হলো। আর আমরা তো ভাবছিলাম যে কোডির ওপরে র্যান্ডি অর্টন অ্যাটাক করবে, আর তারপর আমরা এদের মধ্যে স্টোরি দেখতে পাবো। তো বিষয়টা খুবই সিম্পল যে ডাব্লিউডাব্লিউ এখন র্যান্ডি অর্টন আর কোডি রোডসকে একটু আলাদা রাখতে চাইছে। কারণটা হচ্ছে যে দেখো, যে র্যান্ডি অর্টন আর কোডি রোডস এরা অনেক বড় স্টার, আর এদের মধ্যে যদি ম্যাচ হয় সেটা অনেক বড় লেভেলের ম্যাচ হবে। তাই যা তা ছোটোখাটো প্রিমিয়াম লাইভ ইভেন্টে এদের ম্যাচ তো করানো যাবে না। এদের ম্যাচ সম্ভবত সামার স্ল্যাম, রয়্যাল রাম্বল কিংবা রেসেলমেনিয়া হলে বেস্ট হয়, এরকম একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টেই করানো উচিত। আমার তো মনে হয় যে পরের বছর যে রেসেলমেনিয়া হবে সেখানেই যদি র্যান্ডি ভার্সেস কোডির ম্যাচটা সব থেকে ভালো হবে। আর এমনটা তো রুমার্সও শুনছি যে পরের বছর কোডির চ্যালেঞ্জার রেসেলমেনিয়াতে র্যান্ডি অর্টনই হতে চলেছে। তো এরা দুজন যদি একসাথে থাকে তাহলে সেই একটাই বিষয় আসছে যে র্যান্ডি অর্টন যে কোনো সময় কোডির ওপর অ্যাটাক করতে পারে। র্যান্ডি অর্টন তো বেশি সময় ধরে ভালো মানুষ সেজে থাকতে পারবে না, কারণ আমরা তার নেচারটা জানি। তো কী করতে হবে যে এখন থেকে রেসেলমেনিয়া হতে অনেক দেরি আছে। তো এখন থেকে যদি র্যান্ডি অর্টন কোডির সাথে লেগে থাকে সেটা খুব একটা ভালো দেখায় না। তাই কিছু সময়ের জন্য র্যান্ডি অর্টন আর কোডি রোডসের দূরত্বটা বাড়ানো উচিত, যার ফলে কোডি আলাদা ফিউডে থাকবে আর র্যান্ডি অর্টন আলাদা ফিউডে থাকবে। আর যখন সামনে কোনো বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট থাকবে যেমন রয়্যাল রাম্বল কিংবা বেস্ট অফ রেসেলমেনিয়া, তো ঠিক তার কিছু মাস আগে এদের মধ্যে স্টোরি লাইন শুরু হয়ে যাবে, র্যান্ডি কোডিকে বিট্রে করবে, আর আমরা সেই 2009 সালের পুরনো র্যান্ডি অর্টনকে দেখতে পাবো, যে টাকলা র্যান্ডি অর্টন যাকে আমরা চিনি। তো সেই জন্যই এখন আপাতত র্যান্ডি অর্টন আর কোডি রোডসকে একটু আলাদা রাখাই ভালো হবে। ঠিকই আছে, তো যখন দেখার তখনই দেখবো। আর আমি তো বলবো যে কোডি রোডসকে হারিয়ে যদি তার থেকে চ্যাম্পিয়নশিপ নেওয়া কেউ ডিজার্ভ করে তো সেটা র্যান্ডি অর্টনই। র্যান্ডি অর্টন 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, আর আমরা এটা বলতেও পারবো যে কোডি রোডস একটা তার যোগ্য অপোনেন্টের কাছে তার টাইটেল লুজ করেছে। আর তাছাড়া দেখতে গেলে এখন যদি কোনো ছোটোখাটো প্রিমিয়াম লাইভ ইভেন্টে কোডি ভার্সেস র্যান্ডির ম্যাচটা হয়েও যায় তাহলে লাভটা কী হবে? আমরা তো জানি যে কোডি এত তাড়াতাড়ি চ্যাম্পিয়নশিপ হারবে না, শেষমেশ র্যান্ডি অর্টনই হেরে যাবে, তো ম্যাচটা পুরোপুরি ওয়েস্ট হয়ে যাবে। কিন্তু সবথেকে বেশি চান্স আছে যে পরের বছর রেসেলমেনিয়াতে গিয়ে কোডি তার চ্যাম্পিয়নশিপ হারবে, আর তখন যদি র্যান্ডি অর্টনের সাথে তার ম্যাচ হয় তাহলে আমরা তাও বলতে পারবো যে হ্যাঁ র্যান্ডি অর্টনের জেতার চান্স আছে। কিন্তু এখন যদি এদের দুজনের মধ্যে ম্যাচ হয় তো 100 বারের মধ্যে 99 বার তো কোডি জিতবে, এটা আমরা জানি। তাই আপাতত এই যে ডিসিশনটা ডাব্লিউডাব্লিউ নিয়েছে খুবই ভালো ডিসিশন নিয়েছে আমার মতে। আর এবার একটু গান্থারকে নিয়ে কথা বলা যাক। তো এখন বর্তমানে রেসলিংয়েতে গান্থারের মতো কপাল আর গান্থারের মতো ভালো বুকিং হয়তো কোনো রেসলারই পায় না। আর চ্যাম্পিয়নশিপের দিক দিয়ে বলতে হবে যে গান্থারের কপাল খুবই ভালো, কারণ গান্থার
সালে ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করে। এখনও পর্যন্ত 2031 দিন ধরে ডাব্লিউডাব্লিউতে সে রয়েছে, আর 2031 দিনের মধ্যে 1500 দিনেরও বেশি সময় ধরে সে চ্যাম্পিয়ন রয়েছে। সে প্রথমে এনএক্সটি ইউকেতে চ্যাম্পিয়নশিপ জেতে, মেন যে টাইটেলটা ছিল সেটা তার কাছে 870 দিন থাকে, যেটা লংগেস্ট রেনিং এনএক্সটি ইউকে চ্যাম্পিয়ন। আর সেটা সেই রেকর্ডটা ভাঙা যাবে না, কারণ এনএক্সটি ইউকে বন্ধ হয়ে গেছে। তো সেখানে সে এত দিন চ্যাম্পিয়ন ছিল। তারপরে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা তার কাছে 666 দিন রয়েছে। মানে বলতে হবে সে ডাব্লিউডাব্লিউতে যত দিন ধরে কাজ করছে তার 76% দিন তো সে চ্যাম্পিয়ন হিসাবেই কাটিয়েছে। আর 2019 সাল থেকে এখনও পর্যন্ত গান্তার সিঙ্গলস ম্যাচে মাত্র 3বারই হেরেছে। মানে তোমরা ভাবতে পারছো যে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাত্র 3টে ম্যাচ গান্তার হেরেছে। তো এটা একটা অনেক বড় ব্যাপার। গান্তারের মতো বুকিং তো হয়তো আর কোনো রেসলারই ডাব্লিউডাব্লিউতে পায় না। তো গান্তার এই মডার্ন এরার বলতে হবে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রেসলার, আর ডাব্লিউডাব্লিউ তাকে সবথেকে ভালো বুকিংও দেয়। আর রেসলম্যানিয়াতে যতজন তাদের টাইটেল রিটেন করেছিল আর যতজন নতুন চ্যাম্পিয়ন হয়েছিল তাদের মধ্যে একমাত্র কোডি রোডসই আছে যে যার কাছে টাইটেল রয়েছে। সামারস্ল্যাম হওয়ার পর এখন শুধুমাত্র কোডি রোডসের কাছেই তার চ্যাম্পিয়নশিপ রয়েছে, যে রেসলম্যানিয়াতে জিতেছিল বা রিটেন করেছিল। আর বাকিদের অবস্থা দেখতেই পাচ্ছ, রিয়া রিপ্লি চ্যাম্পিয়ন নেই, লোগান পল আর রিয়া রিপ্লি এই দুজনেই টাইটেল রিটেন করেছিল, তারা কেউই চ্যাম্পিয়ন নয়। স্যামি জেন চ্যাম্পিয়নশিপ জিতেছিল, সেও হেরে গেছে। বেলি হেরে গেছে, অসাম ট্রুথ তো কবেই হেরে গেছে, আর গ্রেসন ওয়ালার আর অস্টিন থিওরিও বেশ অনেক দিন আগেই হেরে গেছে। তো মাত্র কোডি এখন টিকে রয়েছে। আর এবারে আন্ডারটেকারের একটা ইন্টারভিউ নিয়ে কথা বলা যাক, যেটা একটু আজব তো লাগবে, কারণ আন্ডারটেকার বলছে যে সে এখনও একটা শেষ ম্যাচ ফ্যান্সদের উপহার দিয়ে যেতে চায়, যেটার কথা ফ্যান্সরা সারা জীবন মনে রাখবে। আন্ডারটেকারের এখনও একটা লাস্ট ম্যাচ রেসেল করার ইচ্ছা রয়েছে। তো আন্ডারটেকারের জিনিসটা কী হয়েছে যে খুবই স্ট্রেচ করা হয়ে গেছে। আন্ডারটেকার তো সেই 2017 সালেই রিটায়ার হয়ে গেছিলো, কিন্তু তারপর টেনে 2020 সাল অবধি ডাব্লিউডাব্লিউ তাকে চালায়। আর এখন আন্ডারটেকার নিজে থেকেই রেসলিংয়ে আবার ফিরে আসতে চাইছে। আর এই বয়সে এসে কোন ম্যাচই বা রেসেল করবে? মনে হচ্ছে অতিরিক্ত প্রেসার দিয়ে দিচ্ছে আন্ডারটেকার নিজের শরীরের ওপরে। এই বয়সে এসে আর নতুন করে ম্যাচ না করাই ভালো, আমার তো এটাই মতামত। এটা অনেক বেশি স্ট্রেচ হয়ে গেছে। কিন্তু আন্ডারটেকারের ইচ্ছা রয়েছে যখন, তখন ডাব্লিউডাব্লিউ নিশ্চয়ই তাকে হয়তো ফিরিয়ে আনতে পারে, কারণ আন্ডারটেকার ফিরে আসছে এটা শুনেই তো অনেক বেশি বিজনেসে লাভ হবে। কিন্তু আন্ডারটেকার কতটা ভালো ম্যাচ রেসেল করতে পারবে সেটা তো আন্ডারটেকারই জানে, আর আমরা অনেকবার তার নমুনাও দেখেছি। যদি বোনিয়ার্ড ম্যাচের মতো একটা সিনেমাটিক ম্যাচ হয় তাহলে তো ঠিক আছে, আর যদি রিংয়ের মধ্যে একটা রেসলিং ম্যাচ হয় তাহলে ওই গোল্ডবার্গ ভার্সেস আন্ডারটেকারের মতোই একটা ম্যাচ হয়তো আমরা দেখতে পাবো। তো এইটা নিয়ে আর বেশি স্ট্রেচ না করাই ভালো। কিন্তু আন্ডারটেকার মনে হচ্ছে আরেকটা শেষ ম্যাচ রেসেল করেই ছাড়বে। আর ডেভন প্রিস্টকে বিট্রে করার পর ফিন ব্যালর এখন বেশ কয়েকটা টুইট করছে। ফিন ব্যালর এখানে টুইট করে লিখেছে যে আই ওয়েট এ ইয়ার, আর নিচেতে সামার স্ল্যাম মানে আগের বছরের সামার স্ল্যামেতে যে ফটোটা ছিল সেইটা, আর এই বছরের সামার স্ল্যামের ফটো। তো আগের বছর সামার স্ল্যামেতে কী হয়েছিল, সেথ রলিন্সের সাথে ফিন ব্যালরের ম্যাচ ছিল। ডেভন প্রিস্ট তখন মানি ইন দ্য ব্যাঙ্ক ছিল। তো কী হয়েছিল যে ডেভন প্রিস্ট মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস নিয়ে চলে এসেছিলো, আর সেই ব্রিফকেসের ওপরেই সেথ রলিন্স কার্ভ স্টম্প লাগিয়ে ফিন ব্যালরকে সেই ম্যাচে হারিয়ে দেয়। তো বলতে পারো এক প্রকার ডেভন প্রিস্টের জন্যই ফিন ব্যালর সেই ম্যাচটা হেরে যায়। তো তার বদলা 1 বছর পর ডেভন প্রিস্টের সাথে নিল, যখন ডেভন প্রিস্টের কাছে চ্যাম্পিয়নশিপ রয়েছে, আর ফিন ব্যালর তাকে বিট্রে করলো। 1 বছর ধরে মনে রাগ পুষে রেখে শেষমেশ ফিন ব্যালর তার বদলা নিয়েই নিয়েছে। আর ফিন ব্যালর আরও একটা টুইট করে, যেখানে আমরা নতুন জাজমেন্ট ডেকে দেখতে পাচ্ছি। আর ফিন ব্যালর টুইট করে লিখেছে নো ইগো নো লিডার্স, মানে এই টিমের মধ্যে কারোর কোনো ইগো নেই, আর কেউ লিডার নয়, সবাই ফ্রিভাবে কাজ করতে পারে। তো পেছনে 3জন সিরিয়াসভাবে বসে আছে, জেডি ম্যাকডোনা, কার্লিটো আর ফিন ব্যালর। আর সামনে ড্যাডি ডম আর লিভ মর্গান যে যার নিজেদের হাতের কামাল দেখাচ্ছে। তো খুবই সিরিয়াসভাবে কাজ হচ্ছে এখন। দেখা যাক কত ভালো কাজ হয়। তবে একটুকু তো শিওর যে একদিন না একদিন এই জাজমেন্টেও ভেঙে যাবেই। আর আমাদের ডমডম ভাই মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ ইতিহাসের এমন একজন রেসলার যে আগে থেকে একজন হিল ছিল, আর হিল হওয়ার পরে আরেকজন মানে আবার হিল টার্ন করেছে। তো প্রথমে তো সে হিল ছিলই, আর এখন রিয়া রিপ্লির ওপর বিট্রে করার পর হিল থাকার পরে আরেকটা হিল টার্ন হয়েছে, মানে হিলের ওপর হিল, ডবল হিল টার্ন। খুবই উচ্চ লেভেলের ক্যারেক্টার দেখতে পাচ্ছি ডমিনিকের। আর তোমাদেরকে আমি বেশ কিছু সময় আগে একটা ভিডিওতে বলেছিলাম যে AEWর যে পেন্টাগন রয়েছে সে ডাব্লিউডাব্লিউতে আসবে, আর সেটা এখন আরও বেশি কনফার্ম হয়ে যাচ্ছে। আর শুধু পেন্টাগন নয়, তার যে ট্যাগ টিম পার্টনার রয়েছে রে ফিনিক্স, সেও ডাব্লিউডাব্লিউতে আসছে। তো তার মানে এখন পুরো লুচা ব্রোজ দুজনেই ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছে। আর এমনটা জানা যাচ্ছে যে পেন্টাগন NXT-তে আসতে চায় না, সে মেন রস্টারে র বা স্ম্যাকডাউনেতে আসতে চায়। আর ট্রিপল এইচ হয়তো তার কথা মেনেও নিয়েছে।
তো এখন শুধু সময়ের অপেক্ষা AEWর সাথে কন্ট্রাক্টটা শেষ হয়ে যাক, আর কিছু লিগাল ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট, মানে সেগুলো পুরোপুরি ঠিক হয়ে যাওয়ার পরে আমরা পেন্টাগন আর রে ফিনিক্স মানে লুচা ব্রোসকে WWE-তে ডেবিউ করতে দেখতে পাবো। আর এবারে একটু আমাদের জন সিনাকে নিয়ে কথা বলা যাক। 2025 সালে তার ফেয়ারওয়েল ট্যুর চলবে, আর সেখানে জন সিনার হেভি ইনভলভমেন্ট আমরা দেখতে পাবো। 2025 সালের বেশিরভাগ সময় আমরা জন সিনাকে কাজ করতে দেখতে পাবো। জন সিনার লাইফের একটা ফ্যাক্ট হচ্ছে যে সে WWE-তে অনেক কিছু অ্যাচিভ করেছে, কিন্তু আজ পর্যন্ত সে কখনো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জেতেনি। আর যদি সে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ একবারও জিতে নেয় তাহলে সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর এখন আমাদের কারেন্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের ব্রন ব্রেকার। তো ব্রন ব্রেকার এই নিয়ে কথা বলেছে যে 2025 সালটা জন সিনার লাইফের শেষ বছর হতে চলেছে অ্যাজ এ রেসলার। তো সে চায় যে জন সিনা তার সাথে একটা ম্যাচ রেসেল করুক ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, আর যদি সে তাকে হারাতে পারে তাহলে সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নও হয়ে যাবে। আর দেখতে গেলে এই ম্যাচটা আমার মনে হচ্ছে হবে, কারণ আমার মনে হয় না যে ব্রন ব্রেকার এত সহজে তার চ্যাম্পিয়নশিপ লুজ করবে। 2025 সালেও তার কাছে চ্যাম্পিয়নশিপ থাকবে। আর ব্রন ব্রেকার ভার্সেস জন সিনা এটা একটা ড্রিম ম্যাচ, এটা আমরা অবশ্যই দেখতে পাবো। আর আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্যই দেখতে পাবো, কারণ সিনা গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হবে। এইটার জন্য WWE এই ম্যাচটাকে অনেক বেশি করে হাইপও করতে পারবে। তো এই আরেকটা ম্যাচ প্রায় অলমোস্ট কনফার্মই ধরে নাও। এক তো র্যান্ডি অর্টন, গান্থার আর ব্রন ব্রেকার, এই তিনজনের সাথে আমরা ম্যাচ অবশ্যই দেখতে পাবো 2025 সালে আমাদের জন সিনার। আর কালকের স্ম্যাকডাউনের জন্য WWE অফিসিয়ালি রোমান রেন্সকে অ্যাডভার্টাইজ করে দিয়েছে। আমরা আবার অনেক দিন পর, রেসলম্যানিয়ার পর এই প্রথমবার রোমানকে স্ম্যাকডাউনেতে রিটার্ন করতে দেখতে পাবো। তো রোমানের অনেক কথা বলার রয়েছে আমাদেরকে, মানে WWE ইউনিভার্সকে। তো দেখা যাক রোমান রেন্স কী বলে। আর ডেফিনেটলি রেটিংস অনেক বেশি বাড়বে। আর আমি জানি না যে পল হেমান রোমানের সাথে আসবে কি না। আসা তো উচিত, কিন্তু হয়তো নাও আসতে পারে, হয়তো আর মানে 1-2 সপ্তাহ পর আমরা পল হেমানকে জয়েন করতে দেখতে পাবো। তো দেখা যাক আমরা এই সপ্তাহে স্ম্যাকডাউনে রোমানের সাথে পল হেমানকে দেখতে পাই কিনা। নতুন যে নতুন ব্লাড লাইন নয়, পুরনো যে ব্লাড লাইন রয়েছে মানে ফেস ব্লাড লাইন, তার রিইউনিয়ন নিয়েও কোনো টিজ দেখতে পাই কিনা। কালকের হয়তো পুরনো ব্লাড লাইনের রিইউনিয়ন হবে না, হয়তো কালকের রোমানের ওপরে আমাদের গরিবের ব্লাড লাইন অ্যাট্যাক করলেও করতে পারে, একটা চান্স তো রয়েছে। কারণ রোমানের জন্যই আমাদের গরিবের ট্রাইবাল চিফ সামার স্ল্যামেতে তার ম্যাচটা হেরে গেছিলো। তো এবারে তার বদলা তো সে নেবেই, সে চুপচাপ বসে থাকবে না। তো একটা কথা ডেফিনেটলি বলতে পারি যে এই স্ম্যাকডাউনে রোমান আসছে, আর এখানে আমরা খুবই মজাদার আর ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো। তো স্ম্যাকডাউনটা অনেক বেশি হাইপ হয়ে রয়েছে। আর তোমরা যদি জিজ্ঞেস করো যে রোমান রেন্স এখন ফেস না হিল, তাহলে আমি বলবো যে রোমান রেন্স এখন পুরোপুরি একজন টপ বেবি ফেস। কারণ হচ্ছে যে রোমান যদি সত্যি হিল হতো তাহলে সে শুধুমাত্র সোলো সিকোবা নয়, সে কোডি রোডসের ওপরেও অ্যাট্যাক করতো, কিন্তু সে কোডির ওপর অ্যাট্যাক করেনি। তাহলে তোমরা ধরতে পারো যে এইটা মানে আমাদের অরিজিনাল ট্রাইবাল চিফ হচ্ছে এখন WWE কোম্পানির সবথেকে বড় বেবি ফেস। তো আশা করবো এরপরে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না যে রোমান আদৌ হিল না ফেস। তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কাল তোমাদের সাথে একটা নতুন WWE নিউজ ভিডিওতে।